ভারতের বাম রাজনীতিতে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একে বৈপরীত্য বলা হবে নাকি ভণ্ডামি বলা হবে সেটা আমাদের জানা নেই। ইদানিংকালে বামেদের এই অদ্ভুত দ্বিচারিতা আবার বড্ড বেশি প্রকট হয়ে উঠেছে। আজকে সে নিয়ে আমরা আলোচনা করব, বামপন্থা আর পলিটিক্যাল ইসলাম। এই দুই ধারা হাত ধরাধরি করে চলে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে, কিন্তু আন্তর্জাতিক স্তরে দেখা যায় এক চরম বৈপরীত্য। আজকের এই প্রতিবেদনে আমরা তিনটে প্রশ্নের উত্তর খুঁজব। এক, কেন কমিউনিস্ট চীন ও রাশিয়া কখনো পলিটিক্যাল ইসলামকে বাড়তে দেয়নি? দুই, কেন কোনো ইসলামিক রাষ্ট্রে কমিউনিজমের অস্তিত্ব নেই? আর তিন নম্বর, কেন ভারতের বামপন্থীরা প্রায়শই ইসলামিক মৌলবাদীদের পাশে দাঁড়ায়? ভণ্ডামিটা ঠিক কোন জায়গায়? এ নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। প্রথমে আসি চায়নাতে। চীন নিজেকে বলে কমিউনিস্ট রাষ্ট্র এবং তারা বামপন্থী আদর্শে পরিচালিত। কিন্তু আপনারা ভেবে দেখুন, চীনে কি পলিটিক্যাল ইসলামের জায়গা আছে? পলিটিক্যাল ইসলাম তো দূরের কথা, ধর্মীয় ইসলামের দশাটাই বা কীরকম সেখানে একবার দেখে নেওয়া যাক। উইঘুর মুসলিমদের সেখানে কোনো আলাদা রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় কখনো চীন মেনে নেয়নি। মসজিদ কিংবা ধর্মীয় শিক্ষা কিংবা ধরুন শরিয়ার রাজনীতি, এই সব কিছুরই ওপরে কড়া নজরদারি চালায় চীন। পুরো প্রদেশটাকেই একটা গোটা জেলখানা বানিয়ে রেখেছে তারা। জনবিন্যাস পরিবর্তন ঘটিয়ে সেখানে মুসলিমদের সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে। এবার আসি রাশিয়াতে। রাশিয়া বর্তমানে রাজনৈতিকভাবে কমিউনিস্ট না হলেও তার রাষ্ট্রীয় ডিএনএতে বামপন্থী কর্তৃত্ববাদের অস্তিত্ব দেখা যায়। চেচনিয়া, দাগেস্তান, যেখানেই পলিটিক্যাল ইসলাম মাথা তুলেছে, রাশিয়া তাকে নির্মমভাবে দমন করেছে। পুতিনের কাছে ধর্ম নয়, রাষ্ট্রই সর্বোচ্চ। অর্থাৎ চীন ও রাশিয়া এই দুটি দেশ বামপন্থী হলেও পলিটিক্যাল ইসলামের প্রশ্নে একেবারে সেখানে জিরো টলারেন্স। এবার উল্টোটা দেখি। কিউবা, উত্তর কোরিয়াতেও পলিটিক্যাল ইসলামের কোনো স্থান আছে বলে জানা নেই। এবার দেখে নেওয়া যাক কিছু মুসলিম দেশের ইতিহাস যেখানে একসময়ে কমিউনিজমের অস্তিত্ব ছিল, যেমন ইরান, পাকিস্তান, সৌদি আরব, মিশর, আফগানিস্তান বা আজকের বাংলাদেশ কিংবা ইন্দোনেশিয়া। প্রথমেই ধরুন ইরানের কথা। 1979 সালের আগে ইরানে শক্তিশালী বামপন্থী দল ছিল টুডে পার্টি। ইরানের শাহের বিরুদ্ধে আন্দোলনে ইসলামিস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল সেখানকার তুধে পার্টি। তারপর খোমেইনি ক্ষমতা দখল করবার পর বেছে বেছে হাজার হাজার তুধে পার্টির নেতা সমর্থকদের হত্যা করে। আজ সেখানে কমিউনিস্ট পার্টির কোনো অস্তিত্ব নেই। তারপর ধরা যাক প্রতিবেশী পাকিস্তানের কথা। 1947 থেকে 60-এর মধ্যে পাকিস্তানে শক্তিশালী কমিউনিস্ট ও ট্রেড ইউনিয়ন আন্দোলন ছিল। মিলিটারি শাসনে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান এটাকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তানের বামপন্থী নেতা ফয়েজ আহমেদ ফয়েজকে জেলে ভরা হয়। লাগাতার অত্যাচারে আজ পাকিস্তানে বামপন্থা কার্যত হাফিস। ইসলামের স্রষ্টা সৌদি আরবে তো কোনো রাজনৈতিক দলই বৈধ নয়। সেখানে কমিউনিজমকে সরাসরি ধর্মদ্রোহ হিসাবে দেখা হয়। শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে। একই সঙ্গে মার্ক্সবাদী যে সাহিত্য সেটাকেও নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সৌদি আরবে বামপন্থা মানেই কারাবাস, দেশত্যাগ বা মৃত্যু। আইনি বা সামাজিক কোনো জায়গায় নেই সেখানে। মিশরে নাসের আমলে বামপন্থার প্রভাব ছিল, কিন্তু পরে ইসলামিক রাজনীতি শক্তিশালী হয়ে ওঠে মিশরে। ধীরে ধীরে বাম ট্রেড ইউনিয়ন ভেঙে দেওয়া হয় এবং ইসলামিক রাজনৈতিক ভাষ্যে বামপন্থীদের নাস্তিক হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে বামপন্থা মূল রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়। এরপর ধরুন আফগানিস্তানের কথা। 1978 সালে রাশিয়ার সহায়তায় বামপন্থী সরকার সেখানে ক্ষমতায় আসে। এরপরেই মৌলবাদীরা বিদ্রোহ শুরু করে। বামপন্থী শিক্ষক, তারপরে নারী কর্মী, বুদ্ধিজীবীদের খুন করা হতে থাকে। আজ তালিবান আমলে
কমিউনিস্ট মানেই মৃত্যুদণ্ড। এবার আসা যাক বাংলাদেশের কথায়। 1972 সালের সংবিধানে বাংলাদেশে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল নীতি করা হয়েছিল, কিন্তু 1975 সালের পর সংবিধানে বিসমিল্লাহ যুক্ত হয় এবং ইসলাম রাষ্ট্র ধর্ম হিসাবে ঘোষিত হয়। এরপর থেকেই বাম দলগুলোর ওপর দমন শুরু হয় এবং ইসলামিক রাজনীতির প্রভাব বাড়তে থাকে। আজ বাংলাদেশে বামপন্থা মূলত নির্বাচনের সময়ই দেখা যায়, বাস্তবে ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো ভূমিকা নেই। ফলে বামপন্থা এখন কেবল নির্বাচনী অলংকার হিসেবেই টিকে আছে সেখানে। একসময়ে কমিউনিস্টদের হত্যাযজ্ঞ চলেছিল ইন্দোনেশিয়াতে। 1960-এর দশকে ইন্দোনেশিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম কমিউনিস্ট পার্টি পিকেআই ছিল, যার সদস্য সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ। এই দল শ্রমিক আন্দোলন, কৃষক সংগঠন ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে সক্রিয় ছিল, কিন্তু দেশটা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম। 1965 সালে সেনা অভ্যুত্থানের অজুহাতে সেনাবাহিনী, ইসলামিক মিলিশিয়া ও মসজিদ ভিত্তিক যে জনতা, তারা একসঙ্গে বামপন্থী নিধনে নামে। সরকারি এবং আন্তর্জাতিক হিসাবে 5 থেকে 10 লক্ষ মানুষকে খুন করা হয়। শুধু কমিউনিস্ট সন্দেহে শিক্ষক, শিল্পী, শ্রমিক, কৃষক ও ছাত্রদের হত্যা করা হয়। মসজিদ থেকে ঘোষণা করা হতো কমিউনিস্ট মানেই নাস্তিক এবং হত্যাযোগ্য তারা। এরপর পিকেআই সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। কমিউনিজম শব্দটাই সেখানে অপরাধে পরিণত হয়। আজও ইন্দোনেশিয়াতে কার্ল মার্কসকে পড়া, লাল পতাকা রাখা বা কমিউনিস্ট সন্দেহে চাকরি হারানো এটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। 60 বছর পরেও সেখানে বামপন্থা আজকে আইনত মৃত। সব শেষে দেখে নিই আজকের ইসলামের নতুন মসিহা তুরস্কের ইতিহাস। 1960-70-এর দশকে তুরস্কে শক্তিশালী বামপন্থী ছাত্র আন্দোলন, শ্রমিক ইউনিয়ন এবং সমাজতন্ত্রী ও কমিউনিস্ট দল ছিল। একই সঙ্গে ডানপন্থী ইসলামিক গোষ্ঠী ও আলট্রা ন্যাশনালিস্ট মিলিশিয়ারা রাষ্ট্রের গোপন মদত পায়। এর ফলে বাম ও ইসলামপন্থী সংঘর্ষ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে। 1980 সালের সামরিক অভ্যুত্থান বামপন্থার মেরুদণ্ডকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। 6 লক্ষেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। এরা অধিকাংশই ছিল বামপন্থী শ্রমিক নেতা এবং ছাত্র। কমিউনিস্ট পার্টিকে সেখানে নিষিদ্ধ করা হয়। হাজার হাজার মানুষ নির্যাতনে নিহত হন। ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর বড় অংশই এই দমন থেকে তুলনামূলকভাবে রেহাই পায়। এরপর 1990 সালের পর থেকে ইসলামিক মৌলবাদী রাজনীতি রাষ্ট্র দখল করে নেয়। এরদোয়ান আমলে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধ হয়, বাম সাংবাদিক ও শিক্ষাবিদ গ্রেফতার করা হয় এবং তাদের বরখাস্ত করা হতে থাকে। কুর্দি বাম রাজনীতিকে দমন করা হয়। 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর এই দমন আরও তীব্র হয়। আজ তুরস্কে ধর্মীয় রাজনীতি শক্তিশালী আর বামপন্থা রাষ্ট্রের চোখে একটা ঝুঁকি। আন্তর্জাতিক স্তরে এই বাস্তবতার পরেও বোঝা মুশকিল ভারতের বামপন্থীরা ইসলামিক মৌলবাদের কেন সমর্থক। ভারতের বামপন্থীরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করে, কোথাও হিন্দু নির্যাতন হলে তারা নীরব থাকে এবং ইসলামিক যে মৌলবাদ সেটাকে সংখ্যালঘুর ক্ষোভ বলে তারা ব্যাখ্যা করে। গাজা, প্যালেস্টাইন নিয়ে তারা সরব হয়, কিন্তু বাংলাদেশ বা কাশ্মীরের হিন্দু নিয়ে তারা চুপ থাকে। এখানে আমরা ভারতের বামপন্থীদের এই বিচিত্র রাজনীতির কারণ খোঁজার চেষ্টা করব। এর পিছনে দুটো কারণ কাজ করে। 1 নম্বর হলো ভোট ব্যাংকের রাজনীতি, আর 2 নম্বর হলো হিন্দু বিরোধিতাকে প্রগতিশীলতা ভাবা। পশ্চিমী দুনিয়ার বাম ন্যারেটিভ, পশ্চিমী লেফট ইকোসিস্টেমে ইসলামকে দেখা হয় অপ্রেসড আইডেন্টিটি হিসাবে। ভারতের বামেরা এই ন্যারেটিভটাকেই কপি পেস্ট করে দেয়। চীন এবং রাশিয়া জানে পলিটিক্যাল ইসলাম রাষ্ট্রের জন্য বিপদ। ইসলামিক দেশগুলো জানে যে বামপন্থা ধর্মীয় রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। শুধুমাত্র আমাদের দেশ, এই ভারতবর্ষের বামপন্থীরাই এই দুই বিপরীত মেরুকে একসাথে বাঁচিয়ে রাখতে চায়। এটাই ভণ্ডামো। হয়তো এর কারণ নিহিত আছে ভারতের কমিউনিস্ট পার্টির জিনে। জেনে নিন ভারতের কমিউনিস্ট পার্টি তৈরির ইতিহাস। 1919 থেকে 1924 সালের ভিতরে খিলাফত আন্দোলন চলেছিল এদেশে, যার মূল উদ্দেশ্য ছিল তুরস্কের অটোমান খলিফাকে রক্ষা করা। ভারতে এই আন্দোলনে বহু মুসলিম যুবক ব্রিটিশ বিরোধিতার নামে খিলাফতের কেন্দ্রে তুরস্কের
পৌঁছানোর স্বপ্ন দেখেন। একদল খিলাফতি যুবক পেশোয়ার কাবুল হয়ে মধ্য এশিয়ার মধ্যে দিয়ে স্থলপথে তুরস্কে পৌঁছানোর জন্য যাত্রাও করেন। তখন আফগানিস্তান ছিল ব্রিটিশ ভারতের বাইরে এবং বিপ্লবীদের আশ্রয়স্থল। কিন্তু সেখানে বাস্তবতা বদলে যায় যখন তারা তৎকালীন সোভিয়েত এলাকা তাশখন্দে পৌঁছান। তাশখন্দে গিয়ে তারা দেখতে পান যে খিলাফত বাস্তবে দুর্বল। তুরস্কে জাতীয়তাবাদী নেতা আর্তাতুর্ক খিলাফত ভেঙে দিচ্ছেন এবং সোভিয়েত রাশিয়া ইসলাম নয় বিপ্লবের পথে হাঁটছে। তৎকালীন সোভিয়েত নেতৃত্ব মনে করে এই ভারতীয় মুসলিম যুবকরা ব্রিটিশ বিরোধী এবং তাদের কমিউনিস্ট আদর্শে রূপান্তর করা সম্ভব। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এম.এন. রায়। মেক্সিকো ও ইউরোপ ঘুরে বলশেভিকদের ঘনিষ্ঠ এই এম.এন. রায় লেনিনের সঙ্গেও যোগাযোগে ছিলেন। তিনি এই খিলাফতি যুবকদের ধরে কিছু একটা করবার চেষ্টা করলেন, মানে একটা হজবরল ব্যাপার আর কি। একদল হতোদ্যম খিলাফতি মৌলবাদী যুবকের দরকার একটা প্ল্যাটফর্ম, আর এম.এন. রায়ের দরকার কিছু লোকজন। এই যোগাযোগের ফলে 1920 সালে তাশখন্দে খিলাফত আন্দোলন থেকে আসা কয়েকজন ভারতীয় মুসলিম এবং এম.এন. রায়ের নেতৃত্বে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম রূপ। উল্লেখযোগ্য বিষয় হলো এই পার্টির জন্ম ভারতের মাটিতে নয়, সোভিয়েত ভূমিতে, এবং খিলাফতপন্থী মুসলিম মৌলবাদীদের অংশগ্রহণে। খিলাফত আন্দোলন ব্যর্থ হলেও সেই পথ ধরেই ভারতে এক নতুন রাজনৈতিক আদর্শের প্রবেশ ঘটে, যার নাম বামপন্থা। আর সেজন্যই হয়তো ভারতের কমিউনিস্টদের জিনেই ঢুকে গেছে এই ইসলাম প্রীতি। মৌলবাদী ও সুযোগ সন্ধানীদের দিয়ে তৈরি ভারতীয় কমিউনিস্টরা আজও ঘুরপাক খাচ্ছে সেই গোলকধাঁধার মধ্যে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुडहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।